সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে স্মার্টফোন কেনার জন্য আপনার বাজেট যদি থাকে ৭০,০০০ টাকা, তাহলে আমি বলবো আপনার উচিত একটি ভিভো X300 ফোন কেনা। এই ফোনটি রিলিজ হয়েছিল গত বছর অক্টোবর মাসে। এখন প্রায় এই ফোনটির ৯-১০ মাস বয়স হয়ে গেছে, যে কারণে আমাদের দেশে ইউজড অবস্থায় বেশ ভালো কন্ডিশনে ভিভো X300 ফোনটি পাওয়া যায়। এই ফোনটি সাজেস্ট করার প্রথম কারণ হচ্ছে এই ফোনের কম্প্যাক্ট সাইজ। আর এই ছোট সাইজের ফোনের মধ্যে আমরা যখন দেখছি যে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনস এর ক্যামেরা প্লাস হার্ডওয়্যার দেওয়া হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো এই ফোনটির, তাই আমার মনে হয় যে অনেক মানুষই আছেন যাদের জন্য ভিভো X300 হতে পারে একটি অল ইন ওয়ান ফোন। সম্পূর্ণ রিভিউটি শুরু করার আগে জানাতে চাই আপনাদেরকে যে যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন ইউজড কিংবা ব্র্যান্ড নিউ অবস্থায়, তারা কিন্তু এক্সেল টেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাদের শপ রয়েছে শ্যামলী স্কোয়ারে। ওপো, ভিভো, শাওমি সহ অনেক ধরনের ফ্ল্যাগশিপ ফোন কিন্তু আপনারা তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো যারা এই ধরনের চাইনিজ ফোন কিনবেন তাদের জন্য আমি স্পেশালি রেকমেন্ড করবো এক্সেল টেককে। একদম শুরুতেই আমি ভিভো X300 এর এই অসাধারণ বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এর আগে আমরা ভিভো X300 প্রো এবং আলট্রা রিভিউ করেছি, যে ফোনগুলো সাইজে কিন্তু খুবই বড় সড়ো ডিভাইস। বাট এই 300 ফোনটা খুবই ছোটখাটো হওয়ার কারণে এটা খুবই হ্যান্ডি লাগে হাতে। পাশাপাশি ব্যাক সাইডে ক্যামেরার ডিজাইনের পাশে কার্ভ থাকার কারণে কিন্তু এই ফোনের ক্যামেরা ডিজাইনের বা হাউজিংটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং ক্যামেরার নিচে হ্যান্ড রেস্টটাও আমার কাছে খুবই আরামদায়ক লেগেছে। ব্যাক সাইডে ফ্রস্টেড গ্লাস এবং সামনে আমরা ফ্ল্যাট একটা ডিসপ্লে দেখতে পাই এই ফোনটাতে, যে ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.31 ইঞ্চেস, এবং এটা হচ্ছে এলটিপিও অ্যামোলেড একটা ডিসপ্লে যেটা এইচডিআর সাপোর্টেড। ম্যাক্সিমাম ব্রাইটনেসও কিন্তু এটা প্রায় 4500 নিটস পর্যন্ত হিট করতে পারে। রেজলিউশনও বেশ ভালো, 1216 বাই 2640 পিক্সেলস রেজলিউশন আছে এই ডিসপ্লেটাতে। আর ফোনের সাইডের এই অ্যালুমিনিয়াম ফ্রেমের ফিনিশিংটাও কিন্তু খুবই স্মুথ। ফোনটাতে IP68 এবং IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্স আছে, তাই পানিতে পড়ে গেলে কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা নেই। এই ফোনটির মেইন আকর্ষণ হচ্ছে এই ফোনটার ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে আমরা পাচ্ছি 200 মেগাপিক্সেলের একটি 1.7 অ্যাপারচারের সেন্সর, যেটা দিয়ে 23 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তোলা যাবে। পাশাপাশি আমরা পেরিস্কোপ টেলিফোটো হিসেবে পাচ্ছি এখানে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটার অ্যাপারচার 2.6, যেটা দিয়ে 70 মিলিমিটার ফোকাল লেন্থ থেকে ছবি তোলা যাবে, যেটা 3x অপটিক্যাল জুম থেকে শুরু হচ্ছে। এর পাশাপাশি আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি 2 অ্যাপারচারের ক্যামেরা, যেটা 15 মিলিমিটার ফোকাল লেন্থে 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইডে ছবি তুলতে পারে। ভিভোতে তোলা প্রত্যেকটি ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা জানেন যে ভিভোর এই জাইসের ক্যালিব্রেশনের ছবিগুলো আমার কাছে খুবই পছন্দের। আর সেই দিক থেকে 300ও কিন্তু একদমই পিছিয়ে নেই। মেইন ক্যামেরা সেন্সরে তোলা ছবিগুলোতে কালারের প্রেজেন্স খুবই ভালো ছিল, যার রিয়েল লাইফ কালার ক্যাপচার করতে পারছে, এবং ছবিগুলোতে লাইটিংও বেশ ভালো পাওয়া যায়, স্পেশালি থ্যাঙ্কস টু দ্য আফটার প্রসেসিং, যেটার পরেই বেসিক্যালি ছবিগুলোকে আরো বেশি সুন্দর লাগে। এবং এখানে যে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আছে, সেই টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে তোলা পোর্ট্রেটের প্রত্যেকটি ছবিতে আমরা পর্যাপ্ত পরিমাণে লাইট পেয়েছি এবং ভালো কালার পেয়েছি, ডিটেইলস ভালো আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে শার্পনেসও কিন্তু একদম ঠিক আছে। আর ভিভোর এই জাইসের ক্যামেরাতে কিন্তু পোর্ট্রেট নিয়ে আলাদা করে কথা বলতে হয় না, কারণ এখানে কিন্তু আমরা ডেপথ ইফেক্ট খুবই ভালো পেয়ে যাই, যেখানে এজ ডিটেকশন গুলো পারফেক্টলি থাকে। পাশাপাশি এই ফোনে তোলা আলট্রা ওয়াইড ছবিতেও আমরা বেশ ভালো ডিটেলস পেয়েছি। লো লাইটেও আমরা দেখেছি যে এই ফোনটা থেকে খুবই ভালো ছবি তোলা যাচ্ছে। কিছু সময় আমরা দেখেছি যে এক্সট্রা লাইট লো লাইটের ছবিগুলোতে কিন্তু অটোমেটিক জেনারেট করে নিয়ে আসা হয়। বিশেষ করে যদি জোছনার আলোতে আপনি ছবি তোলেন, সে সমস্ত ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনি দেখতে পাবেন। তবে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ লো লাইটে ছবিগুলো তুললে সেখানে নয়েজের পরিমাণ বেশ কম পাওয়া যায়। এমনকি ফ্ল্যাশ দিয়ে লো লাইটে আপনি পোর্ট্রেট শট নিলেও কিন্তু এই ফোনটা থেকে খুবই ভালো ছবি পাওয়া যাচ্ছে। এই ফোনটা দিয়ে আপনি 4K তে 30, 60 এবং 120 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, এবং এই ফোনে করা ভিডিওগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে 4K 60 FPS এর ভিডিওগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, এবং টেলিফোটো ক্যামেরা সেন্সরটা ব্যবহার করে আমি দেখেছি যে বেশ ভালো ভিডিও ফুটেজ নেওয়া যায়। আপনারা যারা কন্টেন্ট শুট করার জন্য এই ফোনটা নিতে চান, তাদেরকে আমি বলবো যে ট্রাই করবেন এই 3x এর যে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আছে সেটা দিয়ে কন্টেন্ট গুলো শুট করা। ক্যামেরাতে ভিভো X300 এর এই ফোনটি বাজেটে থাকা অন্য যে কোনো ফোনকে হারিয়ে দিবে খুব অনায়াসে। কিন্তু পারফরমেন্সটা কেমন? আমার কাছে মনে হয় ভিভো X300 পারফরমেন্সের দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে আছে, কারণ এই ফোনটাতে আমরা ভিভো X300 প্রো এ যে চিপটা পাই সেই চিপটাই পেয়ে যাচ্ছি, যা মিডিয়াটেকের 9500 এর চিপ, যেটা 3 ন্যানোমিটার টেকনোলজির একটা চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটা আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 16 এ, যেটা আগামী 5 বছর অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাবে, এবং এখানে আমরা অরিজিন 6 এর আপডেট পেয়ে যাচ্ছি। আমাদের হাতে থাকা এই ফোনটি কিন্তু চাইনিজ রমের একটি ফোন, এবং কেন জানো আমি অরিজিন ওএস এর এই চাইনিজ রমের প্রেমে পড়ে গিয়েছি, কারণ লিটারালি চাইনিজ রমের ফোন খুবই স্মুথ হয় এবং খুবই ফাস্ট রেসপন্সিভ হয়। আর সেই জন্যই বেসিক্যালি আমি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে বলি
যে এই ধরনের ফোনগুলো গ্লোবাল ভ্যারিয়েন্ট না কিনে আপনাদের উচিত চাইনিজ ভ্যারিয়েন্ট কেনা। কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের এই ফোনগুলোতে আমরা পারফরম্যান্স পাই একদম টপ নচ। গেমিং হোক কিংবা হেভি ইউজ হোক, সব ক্ষেত্রেই আমি দেখেছি যে এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে খুবই ভালো পারফরম্যান্স পাওয়া যায়। তবে তারপরেও এটা আসলে ইউজারের উপর নির্ভর করে। অনেকেই আছেন যারা চাইনিজ রমে নোটিফিকেশন ইস্যু ফেস করেন এবং এগুলোকে আপনারা বাইপাস করতে পারেন না। তাদের জন্য অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্ট হতে পারে একটি ভালো চয়েস। তবে আমরা যারা একটু ফোন সম্পর্কে বুঝি, চাইনিজ রমের এই ফোনগুলোকে কিভাবে নোটিফিকেশন ইস্যু সলভ করতে হয় জানি, তাদের জন্য আমার মনে হয় না এটা খুব একটা প্রবলেম হবে। পাশাপাশি ফোনটাতে আমরা 256 জিবির স্টোরেজ পেয়ে যাচ্ছি, আবার 512 জিবির স্টোরেজ অপশন এই ফোনটার জন্য থাকছে, যেখানে UFS 4.1 এর স্টোরেজ আমরা ব্যবহার করতে দেখেছি ভিভোকে। সো এটা নিয়েও কোনো প্রকার কোনো কমপ্লেইন নেই। বোঝাই যাচ্ছে যে এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন এবং এটা অনায়াসে 5 বছর তো চলবেই। এনিওয়েজ, আমি সেলফি ক্যামেরাটা নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা সেন্সর আছে, যেই ক্যামেরা সেন্সরটা 2 অ্যাপারচারের এবং এটা দিয়ে 20 মিলিমিটার ফোকাল লেন্থে ওয়াইড সেলফি তোলা যায়, যেটা দিয়ে আপনি 4K 30 বা 60 এফপিএস এও ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটির আরেকটা জিনিস আমাকে মুগ্ধ করেছে, তা হচ্ছে এটার স্টেরিও স্পিকারটা। আমার মনে হয় যে Vivo X300 সিরিজের প্রত্যেকটা ফোনে এরকম লাউড স্পিকার আমরা পেয়ে যাই। তবে এই ছোটখাটো ফোনের মধ্যে এত সুন্দর স্পিকার সেটআপ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আপনারাও একটু দেখুন যে এই ফোনের স্পিকারের সাউন্ড কেমন আসে। You don't have to be, you don't have to be alone. You don't have to be alone right here. এই ফোনটির কানেক্টিভিটি নিয়েও আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না। কারণ এখানে Wi-Fi 7 আছে এবং Bluetooth 5.4 আছে এবং এই ফোনটা কিন্তু NFC সাপোর্টেড। আর এর নিচে যে USB-C পোর্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনাকে USB 3.2 স্পিডে ডেটা ট্রান্সফার করতে সহযোগিতা করবে। তাই এই ফোনে থাকা যেকোনো ডেটা কম্পিউটার কিংবা অন্য কোনো ডিভাইসে নিতে কিংবা এই ডিভাইসে ইম্পোর্ট করতেও কিন্তু কোনো ঝামেলা হবে না। পাশাপাশি এই ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, এটা কিন্তু একটি আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট। এবং ভিভোর ফোনগুলোতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনিং গুলো খুবই দারুণ জায়গায় দেখি, যা সত্যি খুবই কমফোর্টেবল টু ইউজ। এই ফোনটার ব্যাটারি নিয়েও কথা বলা দরকার, কারণ এত ছোটখাটো একটা ফোনে আমরা 6040 মিলি অ্যাম্পিয়ারের একটি সিলিকন কার্বনের ব্যাটারি পেয়ে যাই। চাইনিজ ভ্যারিয়েন্টে আমরা 6040 মিলি অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা পাবো। তবে আমরা যারা ইউরোপ মার্কেটে এই ফোনটা কিনবো, তারা কিন্তু ফোনটার সাথে 5360 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাব। এই ফোনের বক্সে থাকা 90 ওয়াটের চার্জারটা দিয়েও কিন্তু ফোনটা খুব দ্রুত চার্জ করা যায়। আমরা দেখেছি যে 37 মিনিট সময় লেগেছে 25% থেকে 80% চার্জ হতে এই ফোনটার সাথে আসা চার্জারটার থেকে। যা আমার কাছে সত্যিই খুবই দুর্দান্ত মনে হয়েছে। যথেষ্ট ফাস্ট চার্জ করা যায় এবং যেহেতু এই ফোনটা 6040 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আসে, তাই এই ফোনটা ব্যবহার করতে গিয়েও আমরা যেটা দেখলাম যে খুবই ভালো চার্জ এই ফোনে থাকে। স্ট্যান্ড বাই মোডেও চার্জ বেশ ভালো থাকে। ইভেন ক্যামেরা ইউজ করলেও আমরা দেখেছি যে চার্জের ড্রপটা খুবই কম হয়। পাশাপাশি আপনারা যারা হেভি ইউজ করবেন, তারাও এই ফোনটা আরামে ব্যবহার করতে পারবেন। একদিন তো পারবেনই, অনেক ইউজার আছেন তারা হয়তো ২ দিনও এই ফোনটা ইউজ করতে পারবেন। মোট কথা, Vivo X300 এই ফোনটি সত্যিই দারুণ একটা ফোন। এই বাজেটের মধ্যে এই ফোনটা যে কাউকে রেকমেন্ড করা যায়। আমি জানি এই বাজেটের মধ্যে আপনারা কিন্তু iPhone 15 প্লাস পেয়ে যাবেন কিংবা আপনারা অনেকে iPhone 14 Pro কেনার কথা ভাবতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে Vivo X300 ক্যামেরা, পারফরম্যান্স সব দিক থেকেই হয়তো আইফোনের ওই ফোনগুলো থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই ফোনটার মেইন ফিচারই হচ্ছে এর এই কম্প্যাক্ট সাইজ, যেটা খুব সহজে পকেটে রাখা যায়, হাতেও খুব সহজে ধরে রাখা যায়, যেটা খুব একটা বাল্কি লাগে না হাতে, খুব ভালো একটা হ্যান্ড ফিলিং দেয়। মূলত যারা এ ধরনের কমফোর্টেবল ডিভাইস চান নিজেদের জন্য ছোটখাটো ফর্ম ফ্যাক্টরে, তাদের জন্যই মূলত এই ডিভাইসটা। তবে যারা একটু বড় ডিভাইস কিনবেন, তারা তো ডেফিনিটলি Vivo X300 Pro কিংবা আল্ট্রার মতো ডিভাইসগুলো কিনবেন। তবে এই বাজেটে ৭০,০০০ টাকা প্রাইস পয়েন্টে আমার কাছে সিরিয়াসলি Vivo X300 অনেক ভালো লেগেছে। আমি মনে করি যদি আমার বাজেট থাকতো স্মার্টফোন কেনার জন্য ৭০ এর আশেপাশে, তাহলে আমি অবশ্যই Vivo X300 কেনাকে কনসিডার করতাম। সো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ৭০,০০০ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা যায় কিনা সেটাও আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। আর আপনারা যারা এই ফোনটি কিনতে চান, তারা অবশ্যই এক্সেল থেকে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।